আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের তোমাদের প্রস্তুতির কাজ যে যেভাবে প্রস্তুতি নিচ্ছ, অ্যাডমিশন যারা, একাডেমিক যারা, সবাই তোমাদের সেই প্রস্তুতির কাজ, যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে মূলত আমরা এসেছি একাডেমিক 26 ব্যাচের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে। কি থাকছে স্পেশাল ক্লাসে সেটা আমরা একটু পরেই তোমাদেরকে ঘোষণা করছি। তার আগে তোমরা একটু নিশ্চিত করবা যে তোমাদের সাউন্ড, আমার যে সাউন্ড তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে কোনো প্রবলেম আছে কিনা। সব যদি ওকে থাকে আমরা ক্লাস শুরু করব। তোমরা ওকে বললে আজকের ক্লাস শুরু হবে। ওকে থাকে আমরা ক্লাস শুরু করব। তোমরা ওকে বললে আজকের ক্লাস শুরু হবে। আমার এন্ড থেকে আমি সাউন্ড এবং দেখা সব ঠিকই পাচ্ছি। তোমাদের এন্ড থেকে একবার একটু আওয়াজ করলেই আমরা শুরু করব। মূলত আজকে আমরা চেষ্টা করব, তোমরা হয়তো জানো, দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা পোস্টার দিয়েছি, যে পোস্টারে মূলত আমরা ফাইনাল রিভিশন কোর্স যেটা চালু করতে যাচ্ছি 26 ব্যাচের, যেখানে এইচএসসি বা আলিমের মানবিকের শিক্ষার্থী যারা এবং ব্যবসায় শিক্ষার্থী যারা, তাদের জন্য সকল সাবজেক্টের রিভিশন কোর্স হিসেবে এটা আমরা নিয়ে এসেছি। আমরা এই প্রথম ফাইনাল রিভিশন কোর্সের ব্যবসা শিক্ষার জন্য কোর্স লঞ্চ করেছি। তোমরা জানো যে এই বছরের অ্যাডমিশনে, অনেকেই জানে, এই বছরের অ্যাডমিশনে আমরা কমার্সের অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি। তো এবার একাডেমিকে কমার্সের বিষয়টা আমরা নিয়ে এসেছি এবং যথারীতি আমরা আলিম এবং এইচএসসির মানবিকের সকল সাবজেক্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো এইচএসসি 27 নিয়েও একটা অ্যানাউন্সমেন্ট থাকবে ক্লাসের শেষে। এইচএসসি 27 ব্যাচের যারা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেই অ্যানাউন্সমেন্টটা আমরা ক্লাসের মাঝ পর্যায়ে দেবো। তার আগে আমরা এখানে তোমরা যারা দেখতে পাচ্ছ আমাদের টিচার প্যানেল, এইচএসসি আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স, এই ফাইনাল রিভিশন কোর্সের টিচার প্যানেল হিসাবে এরা থাকবে। আমরা তোমাদের সাথে যুক্ত হব, তোমাদের সাথে চেষ্টা করব। অল ওকে আছে, ফাইন। আমি আজকের ক্লাসটার নাম দিয়েছি একাডেমিক টু অ্যাডমিশন। দেখো, এই বছর তোমরা জানো যে এই বছর রেজাল্টে শিক্ষার্থীদের যে মানে প্রত্যাশা ছিল, অভিভাবকদের যে প্রত্যাশা ছিল, গণতন্ত্রের, আমরা যদি বলি গণতন্ত্রকে গত 17 বছর ধরে পানিতে চুবায় রাখছিল যে মহিলা, দিল্লিতে পালাইছে, উনি অভিভাবক এবং বাংলাদেশের মানুষের কাছে যে এক্সপেকটেশনের পারদ যতটা উঁচুতে নিয়ে গেছিল, যে রেজাল্টের মানে মানে কি বলবো, বাম্পার ফলন, সেই বাম্পার ফলনের ব্যত্যয় ঘটেছে এবছর রেজাল্টে। নর্মালি মানে মূলত স্টুডেন্টরা যেরকম পরীক্ষা দেয়, যেরকম জানে, যেরকম পড়ালেখা করছে, সেই আসল রেজাল্টে এবার পাইছে। গত কয়েক বছর ধরে, অনেক বছর ধরে মূলত যে রেজাল্ট ছিল, ফেক রেজাল্ট ছিল। তো রেজাল্টের এই ব্যত্যয় ঘটেছে, মূলত আসল রেজাল্ট পাইতেছে। 25 দিয়ে শুরু হইলো, তাহলে 26 এরকম হবে, 27 এরকম হবে। সামনের দিনগুলোতে আমরা প্রত্যাশা করছি দিল্লি থেকে, যেহেতু এখনও অডিও কল ছাড়া ভিডিও কলে উনি ওপেন হন নাই, তার মানে আশা করছি যে আগামী আরও 1 শতক তাকে আমরা ভিডিও কলে দেখতে পাবো না। আর ভিডিও কলে দেখতে না পাইলেই আমাদের শিক্ষার্থীরা আসলে ঠিকমতো রেজাল্ট পাবে, আসল রেজাল্টই পাবে। তো আসল রেজাল্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়ালেখা করতে হবে। এবং একাডেমিক পড়ালেখাটাই আমি এই ক্লাসের নাম দিয়েছি যে একাডেমিক টু অ্যাডমিশন। মূলত একজন শিক্ষার্থীর একাডেমিক পড়াশোনাটাই অ্যাডমিশনের মূল ভিত্তি। আমি আজকের পোস্টার যেটা দিয়েছিলাম, ক্লাসে যে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, ওখানে একটা লেখা দেখেছে। তোমরা যারা আছো আজকের ক্লাসের অ্যানাউন্সমেন্টের লেখাটা একটু পড়ো, যারা এখনও পড়ো নাই। দেখো, বারবার বলি, আমাদের অ্যাডমিশন কোর্সে আমরা বলার চেষ্টা করি যে একজন শিক্ষার্থীর মূলত একাডেমিকের মূল বই, একাডেমিকে যা পড়ে ওখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয়। এটা বলার চেষ্টা করেও আমরা এটা চেষ্টা করছি এস্টাবলিশ করার। অনেক শিক্ষার্থী মনে করে যে অ্যাডমিশনে পড়লে আর কি আসে, কোত্থেকে আসে, কোন মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসে, সেই প্রস্তুতি নেব, ওইটাই শুরু হবে। কিন্তু তোমার এক্সিলেন্ট প্রস্তুতি যদি একাডেমিক হয়, অ্যাডমিশনের হবে। তো সেই একাডেমিক প্রস্তুতি এক্সিলেন্ট কিভাবে হইতে পারে তার একটা ধারণা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব একাডেমিক থেকে অ্যাডমিশনে কিভাবে একজন শিক্ষার্থী তার এই সুন্দর জার্নি করতে পারে। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ নিয়ে আলোচনা করব। উচ্চারণের আলোচনার মাধ্যমে আমরা একাডেমিক প্রস্তুতি অ্যাডমিশনের কিভাবে কাজে লাগে সেটা দেখানোর চেষ্টা করব।
তাহলে আমরা শুরু করি। তোমরা জানো যে অ্যাডমিশনের এইচএসসি প্রস্তুতিতে অধ্বনির উচ্চারণ, এটা খুবই কমন একটা গদবাঁধা প্রশ্ন। অধ্বনির উচ্চারণের নিয়ম লিখতে হয়। এই অধ্বনির উচ্চারণের নিয়ম আমরা পড়ব, সাথে এই উচ্চারণের নিয়ম আমরা একাডেমিকে পড়লে সেটা অ্যাডমিশনে কিভাবে কাজে লাগে, বিগত বছরে অ্যাডমিশনের বেশ কিছু প্রশ্ন সমাধানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজে লাগে। আমরা একটু প্রথমে দেখি। দেখো, প্রথম নিয়ম হচ্ছে শব্দের আদিতে, তার মানে শব্দের শুরুতে, শব্দের আদিতে শব্দের যদি অ থাকে এবং এর পরে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে এবং হ্রস্বকার থাকে, দীর্ঘকার থাকে, তাহলে অয়ের উচ্চারণটা কি হয়? অয়ের উচ্চারণটা এখানে হবে, অয়ের উচ্চারণটা সংবৃত হয়। এই সংবৃত হয়, এই শব্দটা তোমরা শুনেছ, সংবৃত হয়। কেউ বলে মুখ গোলাকার হয়। সংবৃত হওয়া মানে হচ্ছে অয়ের দুই ধরনের উচ্চারণ আছে। অ দুইভাবে উচ্চারিত হইতে পারে। অ অয়ের মতো উচ্চারিত হইতে পারে, ও এর মতো উচ্চারিত হইতে পারে। অয়ের মতো উচ্চারিত হইলে এটাকে বলা হয় বিবৃত, ও এর মতো উচ্চারিত হইলে এটাকে বলা হয় সংবৃত। এবং সংবৃত বিবৃত কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা যখন বলবো, তোমরা যারা ক্লাস করছো আমার মুখের দিকে যদি তাকাও, আমি যখন বলি তখন আমার দুই ঠোঁটের, মানে মুখের গোলাকৃতি ভাব বা দুই ঠোঁটের দূরত্ব কেমন হয় সেটা একবার দেখে নাও। বললে দুই ঠোঁটের দূরত্ব যতটুকু হয়, আমি যদি ও বলি তাহলে আমার দুই ঠোঁটের দূরত্ব কমে যায়, ছোট হয়, সংক্ষিপ্ত হয়। এর মানে আমি যখন এর উচ্চারণ বলবো, এর থেকে যখন আমি এর উচ্চারণ ও বলবো তখন আমার মুখটা সংক্ষিপ্ত হয়ে যায়। এই সংক্ষিপ্ত কথাটাকে থেকে আসছে হচ্ছে সংবৃত। সংক্ষিপ্ত কথাটাকে আসছে সংবৃত, মানে ও এর মতো উচ্চারিত হইলে এই উচ্চারণকে ব্যাকরণের ভাষায় বলে সংবৃত। আর যখন বলবো তখন এই যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়া উচ্চারণকে ব্যাকরণের ভাষায় বলে বিবৃত। তাহলে মুখে দুই ঠোঁটের দূরত্ব যখন বেড়ে যায় বিবৃত, কমে গেলে সংবৃত। ও বললে ছোট হয়, সংক্ষিপ্ত হয়, সংবৃত। বললে বিবৃত হয়। এটা ব্যাকরণের ভিন্ন আরেক জায়গার বিষয়। আমরা যেটা শিখেছি নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে শব্দের আদিতে যদি থাকে, এরপরে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার থাকলে এর উচ্চারণটা সংবৃত হয়। সংবৃত হয় মানে একটু আগে আমরা কি জানলাম? আমরা জানলাম সংবৃত হওয়া মানে এর উচ্চারণটা ও এর মতো হবে। ঠিক এই কারণে আমরা বলতে পারি এরকম যে অতীতে আমাদের দেশে একজন প্রখ্যাত মহিলা স্বৈরাচার ছিল, বিখ্যাত মহিলা স্বৈরাচার ছিলেন। এটা আমরা যখন বলবো তখন আমাদেরকে বলতে হবে অতীত। লিখেছি কিন্তু এর উচ্চারণটা ও এর মতো হবে, অতীত। এখন তোমরা কইতে পারো এর উচ্চারণটা ও এর মতো কেন হইল? আমি বুঝাইছি একটু আগে। সেটা হচ্ছে এই যে তয়ের সাথে দীর্ঘইকার আছে, আমরা বলেছি যদি এর পরে দীর্ঘইকার থাকে তাহলে এর উচ্চারণটা ও এর মতো হয়, মানে সংবৃত হয়। এবার আর একটা কথা বলতে পারো যে এখানে তো ছিল দীর্ঘইকার, কিন্তু এখানে হ্রস্বইকার কেন? এটা আমরা অনেকেই জানি যে হ্রস্বইকার এবং দীর্ঘইকার এই দুইটার উচ্চারণের কোনো ফারাক নাই, একই রকম উচ্চারণ। তাহলে আমরা যখন উচ্চারণ ভেঙে লিখবো তাহলে কি লিখবো? যেহেতু একই রকম উচ্চারণ দুইটা আছে, আমরা প্রথমটা লিখবো, তার মানে হ্রস্বইকার লিখবো। সেই কারণে এখানে হ্রস্বইকার হয়েছে। তাইলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হইতেছে এর উচ্চারণ ও এর মতো হয়েছে, কারণ এর পরে বর্ণের সাথে দীর্ঘইকার ছিল। আমরা পরেরটাই যাই। পরেরটা এখানে দেখো, ন এর সাথে আমরা জানি আছে, তাহলে এর উচ্চারণটা ও এর মতো হবে। কেন হবে? কারণ এই যে দয়ের সাথে দীর্ঘইকার আছে, তাহলে দয়ের সাথে দীর্ঘইকার থাকার কারণে এর উচ্চারণটা ও এর মতো হয়েছে। আর নদী আমরা লিখবো, তাহলে এখানে নয় রশ্মি, নয় উকার, দয় রশ্মি, নদী এভাবে লিখবো। দীর্ঘইকার আছে, হ্রস্বইকার লিখতে হয়, একটু আগে দেখালাম। এরপরে আমরা এটা, এই যে নয়ের সাথে রস্যু উকার আছে, রস্যু থাকলে এর উচ্চারণটা সংবৃত হয়, ও এর মতো হয়। তাহলে এখানে লিখবো না, লিখবো কি অনুরোধ। ছিল কিন্তু ও লিখেছি কারণ এর পরে উ আছে। ঠিক একইভাবে এখানে অন্তঃস্থর সাথে দীর্ঘ উকার আছে, আবার ময়ের সাথে আছে, ময়ের সাথে আমরা জানি আছে। তাহলে এখানে ময়ের সাথে যে আছে
এই অ উচ্চারণটা ম হবে না, হবে মো। আমরা জানি এটা উচ্চারণ হচ্ছে ময়ূর, ময়ূর এরকম উচ্চারণ। দেখো আগে যেরকম দীর্ঘইকার ছিল উচ্চারণের সময় রস্বইকার লিখেছি, রস্বইকার লিখেছি, ঠিক একইভাবে দীর্ঘকার থাকলে উচ্চারণ রস্যকার লিখতে হবে, কারণ উচ্চারণে যেহেতু দুইটা উ এর সেম, তাহলে রস্যকার লিখতে হবে। আশা করছি যে তোমরা এই অধ্বনির এই নিয়মটা বুঝতে পেরেছো। শব্দের শুরুতে অ আছে, এরপরে যদি আমি একটু দেখতে চাই যে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক মতো বুঝতে পারছো কিনা। সব একটু, সব তো ওকে আছে, এটা বুঝতে পারছো কিনা? মানে অয়ের উচ্চারণ ও এর মতো হয়েছে, সংবৃত হয়েছে, এখানে 4টা উদাহরণ দিয়ে বোঝাইছি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বা বুঝতে পারছো কিনা, একটু ক্লিয়ার হয়েছে, ওকে সব ঠিক আছে, এটা বললেই আমরা এর পরের প্রশ্নে যাব। যারা দেখতেছো তোমরা, যারা বুঝলা সব ঠিক আছে বা এটা বুঝছি বললেই আমরা পরের নিয়মটাতে যাই। দেখো একটা নিয়ম বেশ সময় নিয়ে আমরা শিখেছি, এটা সত্য, কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় লাগবে, তোমার একাডেমিকে লাগবে, অ্যাডমিশনে লাগবে। মানে এটা বিগত বছরের প্রশ্ন তোমরা যদি দেখো, সেটা এইচএসসির একাডেমিকে হোক অথবা অ্যাডমিশনে, দেখবা এই নিয়মের অনেকগুলো প্রশ্ন। হসন্ত কখন হয়? ফাতেমা আক্তার ওনা বলতেছে হসন্ত কখন হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে তো হসন্ত ছিল না, কিন্তু এখানে আমি হসন্ত দিছি, কেন দিছি সেটা বলি। হসন্ত হবে যেখানে অয়ের উচ্চারণ নাই, হসন্ত হবে যেখানে গিয়ে তুমি ব্রেক করবা, থামবা। দেখো একটা সুদূর ব্যাকরণ, অনুরোধ। এই আমরা জানি এই উচ্চারণটা যখন আমরা এই শব্দটা, এই বর্ণটা যখন আমরা উচ্চারণ করি তখন আমরা বলি ধ। তার মানে এই ধ বর্ণের সাথে, ধ এর সাথে একটা অ আছে, তার মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা অ থাকে আমরা জানি। যখন ওখানে অয়ের উচ্চারণ হবে বা ও এর উচ্চারণ হবে তখন তো তুমি সেটা দিয়ে দিছো। আমরা অনুরোধ বললে কি ধয়ের সাথে সে অয়ের উচ্চারণটা করতেছি? উত্তর হইতেছে না, আমরা অয়ের উচ্চারণটা তো করছি না, তাইলে সেখানে হসন্ত চিহ্ন দিতে হবে। এর মানে উচ্চারণ লেখার ক্ষেত্রে যেখানে যেখানে তুমি থেমে যাবে, ব্রেক করবা, যেখানে যেখানে অয়ের উচ্চারণ নাই, কোনো স্বরধ্বনি নাই, সেখানে হস চিহ্ন বা হসন্ত চিহ্ন দিতে হবে। অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না। যেখানে স্বরধ্বনির উচ্চারণ হয়েছে সেখানেও হবে না, যেখানে স্বরধ্বনির উচ্চারণ হয়েছে সেখানে হসন্ত চিহ্ন হবে না। যেখানে স্বরধ্বনির উচ্চারণ নাই, ওই বর্ণের সাথে কোনো স্বরের উচ্চারণ নাই, সেখানে হসন্ত চিহ্ন হবে। 1 নম্বর গেল। 2 নম্বর নিয়ম, আদিতেও আছে কিন্তু পরের কোনো বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণটাও সংবৃত হবে, একই ঘটনা, সংবৃত হবে। তার মানে কি অয়ের উচ্চারণটা ও এর মতো হবে, শুরুতে অ আছে, এরপরে যদি জ ফলা থাকে। এই জন্য আমরা এখানে বলি যে অন্য, অন্য লোকজন বা অন্যরা এসে বলি না, আমরা বলি কি অন্য। তার মানে এটার উচ্চারণ হবে, যেহেতু নয় সাথে জ ফলা আছে তাহলে ন দুইটা হবে, এর উচ্চারণ হবে অন্য, এটা হবে। এই যে নয়ের ওখানে ব্রেক করছে, থেমে যাচ্ছে, এই জন্য হস্যিন্ন হয়েছে। এখানে তয় সাথে জ ফলা আছে, তাহলে এই উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে এটা হবে কি অত্যাচার না। অত্যাচার বললে আসলে উচ্চারণের অত্যাচার হবে। তুমি যদি কারোর সামনে বলো যে আমার এত অত্যাচার করে শেষ করে ফেললো, মূলত তুমি তার সাথে অত্যাচার করলে, এই শব্দের উপরে অত্যাচার করলে। তাহলে এটা উচ্চারণ হবে ও তা চার। এই যে রয়ের ওখানে থামছি, তা হস্যিন্ন, এখানে আকার আছে, এখানে আছে, সব জায়গায় স্বরধ্বনি আছে, আমি ওখানে হস্যিন্ন দেবো না, ওখানে হস্যিন্ন দেবো না, কিন্তু রয়ের সাথে দেবো, কারণ অত্যাচার, থেমে যাইতেছি। এই যে তয়ের এখানে থামতেছি, অত্যাচার, তাই হবে। এই যে নয়ের সাথে জফল আছে, তাহলে কয়ের সাথে যে অটা আছে, এই অয়ের উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে উচ্চারণ হবে কোন না, এরকম, কোন না, এরকম হবে উচ্চারণ। তারপর আমরা দেখলাম আতিদে অ আছে, পরে যদি জ ফলা থাকে তাহলে অয়ের উচ্চারণটা ও এর মতো হবে। ভেরি গুড। নেক্সট তোমরা একটু লিখো যে হ্যাঁ বুঝতেছি, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে থাকো, কমেন্ট করলে সেভাবে উত্তর দেওয়া হবে। আদিতে অ আছে, পরে যদি ক্ষীয় থাকে, আদিতে অ আছে পরে যদি ক্ষীয় থাকে, তাইলে সেখানেও অয়ের উচ্চারণটা সংবৃত হবে, একই ঘটনা। তাহলে সেখানে অয়ের উচ্চারণ সংবৃত হবে, মানে ও এর মতো উচ্চারিত হবে। তার মানে এটা কি, এই যে ক্ষীয় আছে, তাহলে অয়ের উচ্চারণটা ও এর মতো হবে। তাহলে হবে কি ও খো। এই ক্ষীয় মানে হচ্ছে ক আর খ। এটা কি আমরা অনেক সময় বলি পক্ষ, দুই পক্ষের সংঘর্ষে, দেখবা সাংবাদিকরা ভুল উচ্চারণ করে এরকম, দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হইল।
তাহলে পক্ষ না, এটার উচ্চারণ হচ্ছে, যেহেতু ক্ষীয় আছে তাহলে পয়ের সাথে যে অ আছে ওর উচ্চারণটা ওর মতো হবে, তাহলে হবে পক্ষ, পক্ষ। এরপরে যে ক্ষীয় আছে তাহলে র সাথে যে অ আছে সে অয়ের উচ্চারণটা ওর মতো হবে, তাহলে হবে কি রক্ষা, রক্ষা। ধরো আমরা অনেক সময় বলি যে লোকটা খুব দক্ষ, আমরা বলি দক্ষ, কিন্তু এই যে ক্ষীয় আছে দয়ের সাথে অ আছে এটা হবে কি লোকটা দক্ষ, এরকম হবে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। নিয়ম নাম্বার 4 যায়, শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে শেষ অ ও এর মতো উচ্চারিত হয়। একই ঘটনা সংবৃত, কোন একটা শব্দের শেষে যুক্ত বর্ণ আছে এবং সে যুক্ত বর্ণের সাথে অ এর উচ্চারণ আছে, ওই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। দেখো আমরা এটা কি শক্ত বলি নাকি শক্ত বলি? এখানে যে যুক্ত বর্ণটা আছে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো? ক এর সাথে ত পাবো। এই যে ত এর সাথে একটা অ আছে, এই অ এর উচ্চারণটা ও এর মতো হবে, কারণ যুক্ত বর্ণের শেষে যদি অ উচ্চারণ হয় সে অ এর উচ্চারণটা ও এর মতো হবে। এটাই হচ্ছে এই 4 নম্বর নিয়ম। তাহলে শক্ত, এটার উচ্চারণ কি শক্ত, শক্ত। এখানে ক ত আছে কিন্তু ত এর উচ্চারণটা ও এর মতো হবে, কারণ শেষের যুক্ত বর্ণের সাথে অ এর উচ্চারণ ও এর মতো হয়। কন্যায় থেমে গেছে হসন্ত কেন হলো না? কন্যায় তো থেমে গেছে হসন্ত কেন হলো না। কন্যা এই যে নয়ের ওখানে থামছে, তো ওখানে তো হসন্ত দিছি না, এখানে তো আ আছেই, তাহলে স্বরধ্বনি থাকলে ওর সাথে আবার অ কেন হবে, হস্যিন্য কেন হবে? এই যে যুক্তবর্ণ আছে এখানে কি কি আছে? এখানে আছে র এর সাথে ম, আমরা দেখছি ম এর সাথে একটা অ আছে, কিন্তু অ এর উচ্চারণটা এখানে ও এর মতো হবে। কেন হবে? এই যে যুক্তবর্ণ তাই, তাহলে এটার উচ্চারণ কি লিখতে হবে? কর্ম, কর্ম। র এর ওখানে থামছি তাই হস্যিন্য, আর শেষে ম, কিন্তু মো হবে কারণ এখানে যুক্তবর্ণ তাই। এই যে এখানে যুক্তবর্ণ আছে শেষে আছে ত, ত এর সাথে যে অ আছে অ এর উচ্চারণটা ও এর মতো হবে কারণ যুক্তবর্ণ আছে, তাহলে হবে কি প্রাপ্ত, প্রাপ্ত। তাহলে শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সেই যুক্ত বর্ণের শেষে যে অ এর উচ্চারণ আছে ওইটা ও এর মতো হবে। নিয়ম নাম্বার 5, শব্দের শেষে অধ্বনির পূর্বে রফলা আর রেকার যদি থাকে, দুইটা জিনিস, রফলা আর রেকার। রফলা তো আমরা চিনি এরকম, আর রেকার আমরা চিনি এরকম। তাহলে কি বললাম? শব্দের শেষে অধ্বনির পূর্বে, শব্দের শেষে অধ্বনির পূর্বে যদি রফলা বা রেকার থাকে। দেখো কেমনে, এই যে বিকৃত, বিকৃত ত এর সাথে একটা অ আছে, ত মানে অ, কিন্তু অ এর উচ্চারণটা এখানে অ হবে না, ও এর মতো হবে। কারণ কি? এখানে অ এর আগে ক এর সাথে রিকার আছে, তাহলে এটার উচ্চারণ কি বিকৃত, বিকৃত। এটার উচ্চারণ এরকম হবে। এখানে দুইটা ক দিয়েছি কারণ ক এর সাথে রফলা থাকলে মাঝখানে এটা দ্বিত্ব হয়, তাহলে বিকৃত। এটা কি নাম? এই যে রিকার আছে তারপরে ত এর সাথে অটার উচ্চারণ ও এর মতো হবে, তাহলে হবে কি মৃত। এটার উচ্চারণ কি হবে কৃষ, কৃষ। মৃত, রিকার থাকার কারণে পরে ত এর সাথে যে অ আছে অ এর উচ্চারণটা ও এর মতো হয়েছে। নিয়ম নাম্বার 6, শব্দের শেষে যদি হ বা ঢয় বিন্দু ড় থাকে, হ বা ঢয় বিন্দু ড় থাকলে তার উচ্চারণটা ও এর মতো হবে। হ ঢয় বিন্দু ড় থাকলে তাহলে এটার উচ্চারণ হচ্ছে বি বা হো। আমরা কি কি বলি? বিবাহ বলি না, বললে এটা ভুল বলি, হয়তো হিন্দি উচ্চারণ এরকম বিবাহ, কিন্তু হবে বিবাহ। হয় সাথে শব্দের শেষে যদি হ ঢয় বিন্দু ড় থাকে তাহলে উচ্চারণ ও এর মতো হয়। তাহলে এই যে হ আছে তাহলে মোহ হবে না, হবে কি মোহ। এই যে ঢয় বিন্দু ড় আছে তাহলে উচ্চারণ হবে কি ময়ূরসু ঢয় বিন্দু ড় উকার মূঢ়। এখানে দীর্ঘ আছে কিন্তু উচ্চারণ লেখার সময় আমরা রস্যু লিখবো, যেটা আগে শিখেছি। তাহলে শব্দের শেষে হ ঢয় বিন্দু ড় থাকলে সেটা শেষে ও এর মতো উচ্চারিত হবে। এই পর্যন্ত আমরা মোট 6টা নিয়ম শিখলাম। আমরা 6টা নিয়ম একটু রিভাইজ করে আসি। প্রথমে আমরা দেখছিলাম যদি অ এর পরে রস্বইকার দীর্ঘকার রস্যকার দীর্ঘকার থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। অ এর উচ্চারণ ও এর মতো হবে যদি অ এর পরে জফলা থাকে। অ এর উচ্চারণ ও এর মতো হবে যদি অ এর পরে ক্ষীয় থাকে। অ
অয়ের উচ্চারণ ও এর মতো হবে যদি শব্দের শেষে থাকা যুক্ত বর্ণের সাথে অ উচ্চারণ হয়, সেটার উচ্চারণ ও এর মতো লিখতে হবে। অধ্বনির পূর্বে যদি রফালা বা রিকার থাকে তাহলে সেখানে অ এর উচ্চারণ ও এর মতো হবে। শব্দের শেষে হ ঢয়বিন্দু ড় থাকলে ওর সাথে অ এর উচ্চারণ সংগৃহীত মানে ও হবে। বিবাহ, মোহ আর মূঢ়। এটা ছিল অধ্বনির উচ্চারণের 6টা নিয়ম আমরা শিখেছি। এখন একটা বিজ্ঞাপন বিরতি বলা যায়, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাইতেছি। সেই বিজ্ঞাপন বিরতি হইতেছে, এখানে তোমরা দেখো একটা কোর্সের বিজ্ঞাপন আছে এইচএসসি আলিম একাডেমিকের। আমাদের 26-এর একাডেমিক কোর্স চলমান চলতেছে, আমরা 27-এর একাডেমিক কোর্স নিয়ে আসতেছি, যেখানে সিকিউ প্লাস রিটেন থাকবে। সিকিউ মানে এমসিকিউ প্লাস সিকিউ থাকবে, মানে আমরা এমসিকিউ এবং রিটেন দুইটাই দেখানোর চেষ্টা করবো। আমাদের এফআরসি যে কোর্স নিয়ে তোমাদের সামনে আসা ফাইনাল রিভিশন কোর্স, এখানেও কিন্তু বাংলার যতগুলো ক্লাস হবে সবগুলোর পরীক্ষা এমসিকিউ এবং সিকিউ, মানে এমসিকিউ এবং রিটেন বোধ থাকবে। এই কোর্সটা মানে ক্লাস নেব আমি, সেখানে প্রায় 65টা এবং 65টা প্লাস ক্লাস থাকবে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে। 5 মাস ধরে চলবে, 4 থেকে 5 মাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। কোর্স ফি রেখেছি 990, এটা 27 ব্যাচের জন্য। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে 27 ব্যাচ তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের ফুল একাডেমিক কোর্স মাত্র 990 টাকা। আজকে কালকের মধ্যে এটা আমাদের ওয়েবসাইটে তোমরা অ্যাক্টিভ দেখতে পাবা। এটা 2টা জায়গায় পাবা, অপার্স ক্লাসরুমে আমাদের এই কোর্সটা থাকবে, আবার আমাদের ওয়েবসাইটে তোমরা এই কোর্সটা পাবা। এছাড়া এই পাশে আর একটা বিজ্ঞাপন দেখতে পাইতেছো, এটা একাডেমিক না। তোমরা যারা একাডেমিক ক্লাস করো বা আমরা যারা এই ভিডিওটা পরে অ্যাডমিশনের জন্য দেখছো, রেজাল্ট বিড়ম্বনার কারণে অনেকে সিদ্ধান্ত নিয়েছিল যে অ্যাডমিশন প্রস্তুতির একটু দেরি করব, তোমাদের জন্য আমাদের ব্যাচ 2 চালু হয়েছে, যে ক্লাসটা শুরু হয়েছে অলরেডি। যারা পূর্বে সবগুলো ক্লাসও পাইতেছে, নতুন করে লাইভ ক্লাস পাচ্ছে, সাথে আলাদা করে রিভিশন ক্লাস, তার যেহেতু আগের ক্লাসগুলো রেকর্ড পাচ্ছে সে সেই জন্য সমাধান বা রিভিশন ক্লাস হইতেছে, তাকে পড়ানো রেকর্ড ক্লাসের পাশাপাশি আমরা রিভিশন ক্লাসও দিচ্ছি। এই ব্যাচ 2 শুরু হয়েছে, ক্লাস চলতেছে, যেখানে আমাদের পূর্বে যারা মেন্টর এখানে আছে মূলত তারা থাকছে। তো তোমরা যারা রেজাল্ট পরবর্তীতে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার প্ল্যান করছো বা তোমাদের পরিচিত কেউ যদি প্ল্যান করে তাদেরকে তোমরা বলতে পারো। বিজ্ঞাপন বিরতির পরে আমরা একটু দেখার চেষ্টা করি, লেখা আছে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। এর মানে এতক্ষণ আমরা যে উচ্চারণের নিয়ম শিখলাম একাডেমিকের, এবার আমরা দেখব যে নিয়মগুলো শিখেছি এইগুলা অ্যাডমিশনে প্রয়োজন কিনা, অ্যাডমিশনের প্রয়োজন হইলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাজে লাগাইতে হয়, সেটা একটু আমরা এখন দেখার চেষ্টা করি। এই যে শব্দটা আছে, এই শব্দটার উচ্চারণ আমরা বলবো ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড এই শব্দের শুদ্ধ উচ্চারণ নিচের কোনটা? দেখো এখানে ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মাণ্ড আছে, এখানে ব্রহ্মাণ্ড আছে, এখানে ব্রহ্মাণ্ড আছে, এখানে ব্রহ্মাণ্ড আছে, মানে দেখে মনে হইতেছে সবগুলা সঠিক কিনা। দেখো এখানে ব এর সাথে একটা অ আছে, পরে এখানে যে বর্ণটা আমরা জানি যে এই বর্ণটা হচ্ছে এইরকম ক্ষীয়র কাছাকাছি, ক্ষীয়র মতো না, এটাকে ভাঙলে আমরা পাবো হয়ের সাথে ম, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ। শব্দের শুরুতে ব এর সাথে অ আছে, এরপরে যুক্ত বর্ণ ক্ষীয় থাকলে যেরকম অয়ের উচ্চারণটা ও এর মতো হয়, এক্ষেত্রেও তাই। তাহলে এখানে ব এর সাথে যে অ আছে, এই অয়ের উচ্চারণটা অয়ের মতো হবে না, হবে কি ও এর মতো। তাহলে এখানে কি ও আছে? উত্তর হইতেছে না, এটা বাদ। এখানে কি ও আছে? উত্তর হইতেছে না, এটা বাদ। তাহলে 2টা বাদ গেল, 2টা বাদ দিলাম, ও নেই তাই। বাকি আছে আর 2টা। দেখো এই যে শব্দের শেষে একটা যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণটা হচ্ছে ন আর ড। এই যুক্ত বর্ণের শেষে যে বর্ণ আছে ড, এই ড এর সাথে কি অ আছে কিনা? ড এর সাথে অ, ড বললে অ হয়, এই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। একটু আগেই তো আমরা শিখলাম শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সেই যুক্ত বর্ণের উচ্চারণে যদি অ খুঁজে পাই তাহলে সেই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। একটু আগেই তো নিয়ম আমরা শিখলাম। তাইলে এই শেষে ও হবে, এখানে কি শেষে ও আছে? উত্তর হইতেছে না, এটা বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই উত্তর, ব্রহ্মাণ্ড। এখন বলতে পারো যে এই যে যুক্ত বর্ণটাকে ভাঙলাম হ আর ম, হ আর ম যুক্ত বর্ণ, কিন্তু এখানে যুক্ত বর্ণ ভাঙার সময় লিখেছি হ ম, কিন্তু এখানে যে ময়ের উচ্চারণটা আগে হয়েছে, হয়ের উচ্চারণটা পরে হয়েছে, এটা কেন? এটার উত্তর হইতেছে 2টা যুক্ত বর্ণ যখন একসাথে লেগে যাবে উচ্চারণের ক্ষেত্রে যে বর্ণটা আমরা বর্ণমালায় আগে পড়বো ওইটার উচ্চারণ আগে হবে। আবারও বলি, যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ
বর্ণের যে ক্রম আছে, ধারা আছে, ওই ধারা অনুযায়ী উচ্চারণ হবে। তার মানে এই বর্ণটাকে ভাঙলে হর ম পাবো ঠিকই, কিন্তু উচ্চারণ ভেঙে লেখার সময় যেহেতু হ এবং ম এর মধ্যে আমরা মটা আগে পড়ি, এই জন্য মটা আগে লিখব। এই কারণে এখানে মটা আগে হয়েছে, ব্রহ্মাণ্ড। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ভেরি গুড। তোমরা বুঝতেছো কিনা একটু খেয়াল করে উত্তর করো যে বুঝতে পারছো কিনা। আর একটা প্রশ্নের সাথে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখলাম, এবং আগে যে নিয়মগুলো শিখেছি ওইগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করছি। এরপরে আমরা দেখি বিগ্রহ। একটু আগেই বলেছি যে শব্দের শেষে যদি হ থাকে তাহলে সেখানে শেষে উচ্চারণ হবে ওকার। আবার বলেছিলাম রিকার অথবা যদি রফলা থাকে তাহলে এর পরের অয়ের উচ্চারণ ওকার হয়। ঠিক একইভাবে তাহলে এখানে আমি শেষে হ থাকলে হো হবে, এখানে কি হো আছে? উত্তর হইতেছে না। এখানে কি ওকার আছে? উত্তর হইতেছে না। বাকি দুইটাতে ওকার আছে, মানলাম বাকি দুইটাতে ওকার আছে। এখন দেখি এই যে হয়ের আগে গয়ের সাথে রফলা আছে, তাইলে এইটা ও এর মতো উচ্চারিত হবে। এখানে তো ও নাই, এইটা হচ্ছে উত্তর। এখানে ও আছে, এখানে ও আছে। বিগ্রহ, আমরা তো বিগ্রহ বলি না, আমরা বলি কি বিগ্রহ। এই কারণে উত্তর 3 নাম্বারটা। পরের প্রশ্নে যায়। এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম ফুলে ফেঁপে বড় হয়েছেন দেখলাম আজকে ভিডিওতে, খেলা করতে নেমেছেন, বেশ ফুলে ফেঁপে বড় হয়েছেন। এই তথ্য সম্প্রচার উপদেষ্টা এর তথ্য বানান প্রায় দেখি। এইটা অনেক অ্যাডভোকেট, ব্যারিস্টার, অনেক বড় বড় মন্ত্রী, অনেক বড় বড় লোকজন যেহেতু উচ্চারণ পড়াই, তো উচ্চারণের সাথে সংশ্লিষ্ট যে শব্দগুলো আছে পরীক্ষায় আসে, এইগুলোর উচ্চারণ যখন ভুল করে তো শুনতে খুবই খারাপ লাগে। যেগুলো বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য বলে। এখন এটার উচ্চারণ তো তথ্য না, এটার উচ্চারণ হবে তথ্য। কেন হইল? কারণ দেখছি থয়ের সাথে জফলা আছে। থয়ের সাথে জফলা মানে কি? থয়ের সাথে জফলা মানে এখানে যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জন থাকলে আগে যে তয়ের সাথে অ আছে, এই অ এর উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তো অ এর উচ্চারণ যদি ও এর মতো হয় তাহলে তো তথ্য না, এটা হবে কি তথ্য। তাহলে আমরা ত এর উচ্চারণটা ও এর মতো দেবো। কোথায় আছে? এখানে ও নাই, বাদ। এখানে ও নাই, বাদ। এখানে ও নাই, বাদ। তাহলে তো এই একটা নিয়ম মনে রাখলে আমার আর কিছু দেখাও লাগতেছে না। এই যে এখানে দেখতে পাচ্ছি তয়ের সাথে ও আছে, তাহলে তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টা না। এরপরের প্রশ্ন এই যে এটা, আচ্ছা আমরা এটা কি সমীকরণ বলি? সমীকরণ বলি? দেখতেছি তো স দন্ত স লেখা, এই যে দন্ত সর সাথে একটা অ আছে, এই অ এর উচ্চারণটা কি অ এর মতো হবে? হবে না, ও এর মতো হবে। কেন? কারণ এখানে ম এর সাথে দীর্ঘই আছে, তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হবে। এখানে ও নাই, এটা বাদ দিলাম। এখানে ও নাই, বাদ দিলাম। বাকি আছে দুই জায়গায় ও আছে, ফাইন, বাকি দুই জায়গায় ও আছে। দেখো আমরা এটা সমীকরণ, আমরা কি সমীকরণ বলে থেমে যাই নাকি বলি যে সমীকরণ? আমরা শেষে তো নয়ের ওখানে গিয়ে ব্রেক করি, থেমে যাই। তো এখানে ব্রেক করার জন্য তো হর্ষিণ দিতে হয়, এখানে কি হর্ষিণ আছে? না, হইতেছে না। তাহলে এটা উত্তর। আর এই যে শব্দের শেষে রন, শব্দের শেষে একাক্ষর থাকলে একাক্ষর শব্দের উচ্চারণের অ ও এর মতো হবে। রন একক্ষর মানে একবার উচ্চারণ, এই যে রয়ের সাথে অ আছে, অ এর উচ্চারণটা ও এর মতো হবে। এই জন্য সমীকরণ না, সমীকরণ। আমরা যেমনে বলি সেমনে উচ্চারণ। তাহলে উত্তর হইতেছে সমীকরণ। এরপরে এই যে ময়ের সাথে ই আছে, এটাও কিন্তু ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। ময়ের সাথে ই আছে, তাহলে ময়ের সাথে ই থাকলে এই যে তয়ের সাথে অ আছে, এই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। অ এর উচ্চারণ অ এর মতো হবে না, তাইলে এখানে ও নাই, এখানে ও নাই, এই দুই জায়গায় ও আছে। তমিশ্রা, আমরা কি তমিস তমিশ্রা এভাবে উচ্চারণ করি। দন্তস্বরের সাথে রফলা থাকলে দন্তস্বরের উচ্চারণ দ্বিত্ব হবে। তাহলে তমিশ্রা, তমিশ্রা না, এটা হবে তমিশ্রা। রফলা থাকলে ওই ব্যঞ্জন উচ্চারণ দ্বিত্ব হয়, তাহলে তমিশ্রা দন্তস্ব দুইটা হবে। এর মধ্যে স্যার নাম্বারিং করেন, নাম্বারিং করলে করতে পারলে ভালো হইতো। এরপরে দেখো সন্ধ্যা, দন্তস্বর সাথে অ আছে, কিন্তু অ এর উচ্চারণ অ এর মতো হবে না, অ এর উচ্চারণ ও এর মতো হবে, কারণ এখানে জফলা আছে ব্যঞ্জনের সাথে অথবা যুক্ত বর্ণ আছে। তাইলে এখানে
আমরা যখন বলি আমরা কি সন্ধ্যা বলি, সন্ধ্যা, এখানে লিখেছি দন্ত স, কিন্তু উচ্চারণটা তো তালব্যস্যার মতো স। যদি কোনো শব্দে এই স উচ্চারণ হয় তাহলে সেখানে আমাকে তালব্য স লিখতে হবে। যেহেতু অ আছে, অ এর উচ্চারণটা ও এর মতো হবে, তাহলে তালব্য স ওকার। এখানে দন্ত স আছে এই জন্য বাদ, এখানে ও নেই তাই বাদ, এই দুইটা বাদ দিলাম। বাকি আছে এই দুইটা, সন্ধ্যা, আর এখানে হস্যচিহ্ন নাই। হস্যচিহ্ন নেই মানে সনোধা, সনোধা না, ওখানে তো ব্রেক করতে হবে, সন্ধ্যা। যেহেতু ব্রেক করতে হবে তাহলে এটা উত্তর হইতেছে না, এইটা উত্তর সন্ধ্যা, হস্যচিহ্ন আছে। পরের প্রশ্ন দেখি, শব্দের শেষে অ এর উচ্চারণ লোপ পায় না। কিছু কিছু শব্দ আছে শব্দের শেষে যে অ আছে বর্ণের সাথে, ওই অ এর উচ্চারণ হবে, লোপ পাবে না। যদিও অ এর উচ্চারণ ও এর মতো হবে, কিন্তু লোপ পাবে না, মানে ভ্যানিশ হয়ে যাবে না। এরকম আমরা ফল বলি, তার মানে এখানে লয় শেষে অ এর উচ্চারণ নাই, ফল, থেমে যাইতেছি। অবশেষ, শয়ের সাথে যে অ আছে এখানে অ এর উচ্চারণটা হইতেছে না। দর্শন, এই নয়ের সাথে যাওয়া আছে এখানে অয়ের উচ্চারণটা হইতেছে না, তার মানে অয়ের উচ্চারণ নাই এই তিনটা শব্দে। আর এইটা হচ্ছে বৃহত্তর, এটার উচ্চারণ লিখতে গেলে রয়ের সাথে ও লিখতে হবে, বৃহত্তর না, বৃহত্তর। তার মানে ওখানে অয়ের উচ্চারণটা লোপ পাই নাই। প্রশ্ন হইতেছে অয়ের উচ্চারণ লোপ পায় না কোনটা, তাহলে উত্তর হচ্ছে এটা বৃহত্তর। এরপর এই শব্দ নিয়ে গত কয়েকদিন ধরে বেশ ভেজাল চলতেছে, অধ্যাপক নামের সাথে লেখা যায় কিনা। এক পক্ষ মহানায়ক বলে অধ্যাপক যুক্ত করছে, আবার কেউ কেউ দেখলাম বেশ বড় বড় ব্যারিস্টার, আইনজীবী অথবা যুক্তিবিদরা, বুদ্ধিজীবীরা বলতেছে অধ্যাপক কেমনে, উনি তো প্রভাষক হিসেবে জয়েন করছিল, এরপর চাকরি ছেড়ে দিছে, তাহলে তার নামের শেষে সাথে অধ্যাপক কেন। আবার একটা লেখা পড়লাম এই যে 1959 বা 60 সালের আগে নাকি সকল জায়গায় এই যে আমাদের যে এখন প্রভাষক, তারপরে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এই সিস্টেম নাকি 1959 বা 60 এর আগে ছিল না। এর আগে 1959 বা 60 এর আগে সবাইকেই ডেজিগনেশন এই নামে দেখা হইতো অধ্যাপক। এরকম বিভিন্ন রকম লেখা লিখতেছি। আবার 1960-এর পরেও কলেজের শিক্ষক ছিলেন, চাকরি করেন না, এরকম বড় নেতা আছেন, তার নামের আগে অধ্যাপক লেগে। আমি আমার জীবন থেকে একটা ঘটনা কই, সেটা হইতেছে আমি যখন অ্যাডমিশনে পরীক্ষা দিতে আসবো, তো আমার পাশে বাড়ি গ্রামে একজনের কাছে গেলাম, উনি আমাদের এক এলাকার একটা কলেজের শিক্ষক। তো উনি কলেজের শিক্ষক, এটা তো বেশি দিন আগের না, 2004-05 সালের দিকে। উনিও কলেজে ইতিহাস পড়ান, ওনার নাম আব্দুল সবুর। তো ওনাকে কেউ কিন্তু সবুর প্রভাষক নামে ডাকে না, ওনাকে কেউ সবুর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নামে ডাকে না। উনি তখন প্রভাষক ছিলেন, উনি জয়েন করেছেন বেশ কিছুদিন আগে, তারপরেও তাকে অধ্যাপক সবুর, মানে সবুর অধ্যাপক এই নামে ডাকে। মানে গ্রামে একটা কালচার আছে যে কলেজের শিক্ষক হইলেই তারে অধ্যাপক বলে, নাম বলে। তো এইটা তো গ্রামের লোক বলে, ভুল বলে, অশিক্ষিতরা বলে। হ্যাঁ, আমার নামের ডেজিগনেশনের সাথে যদি অধ্যাপক না থাকে তাইলে তো অধ্যাপক লেখা এটা ভুল। আমি শিক্ষকতা করি কলেজে, আমার ডেজিগনেশন লাস্ট পর্যন্ত কি হবে আমি জানি না, কিন্তু আমার শেষ পর্যন্ত হয়তো আমার গ্রামের লোক অধ্যাপকই বলবে। গ্রামের লোক এটা কইতে পারে, কিন্তু আমি শিক্ষিত হয়ে কি বলবো, এটাই তো বিষয়, আমি নামের সাথে কি দিব, সেটা একটা বিষয়। তো এই অধ্যাপক নিয়ে বেশ ভেজাল চলতেছে, যারা যাকে সুযোগ পায় ঠিক সেই স্টাইলে সবাই ঝাড়তেছে। এই অধ্যাপকের উচ্চারণ শব্দে আমাকে লিখতে হইতেছে অ, কিন্তু এর উচ্চারণটা হবে ও এর মতো। কেন হবে? কারণ এই যে ধয়ের সাথে জফলা আছে, অ এর পরে যদি ব্যঞ্জনের সাথে জফলা থাকে তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়, তাহলে এখানে ও হবে, এখানে ও নাই, এখানে ও নাই, এই দুই জায়গায় ও আছে। ধয়ের সাথে জফলা মানে হচ্ছে ধ দ্বিত্ব হবে, ধ দ্বিত্ব হওয়া মানে হচ্ছে একটা দ একটা ধ হবে। ত থ দ ধ 4 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ মানে হচ্ছে মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ দ্বিত্ব হওয়া মানে তার আগের অল্প প্রাণ বর্ণটা হবে। যেহেতু ধয়ের আগে দ আছে, এই কারণে ধ দ্বিত্ব হওয়া মানে দ এবং ধ হবে। তাইলে এখানে দুইটা ধ আছে, এই দ্বিত্ব এভাবে হয় না। অধ্যাপক ধয়ের উচ্চারণ ডাবল হইতে হইলে একটা দ একটা ধ হবে, তাহলে উচ্চারণ হচ্ছে এটা অধ্যাপক। যদি এখানে হস্যচিহ্ন হবে, ভুল আছে, শেষে হস্যচিহ্ন হবে, অধ্যাপক, এভাবে হবে উচ্চারণ।
আমরা আর দুইটা প্রশ্ন সমাধান করব। কোনটি সঠিক উচ্চারণ নয়, এখানে ঠিক নেই কোথায়। দেখো তীব্র রস্বইকার আছে, বয়সে তো রফলা মানে ব দুইটা, এটা ঠিক আছে, তার মানে এখানে কোনো ভুল নাই। শূন্য নয় সাথে জফলা আছে, তাহলে বসার সাথে দীর্ঘ থাকলে রস্যু হয়, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু নয় সাথে জফলা মানে ন দুইটা, আবার এটা যুক্ত বর্ণ, তাহলে শেষের অটা ও এর মতো উচ্চারিত হবে। এখানে তো ও নাই, তাহলে এটা হবে কিরকম, শূন্য এরকম হবে। কারণ কোনটা ঠিক ঠিক নাই, তাহলে এটা ঠিক আছে। দুঃসাহসের উচ্চারণ দেখো বিসর্গ আছে, বিসর্গের পরে যে বর্ণটা থাকে সেই বর্ণটা দ্বিত্ব হয়, তাহলে এই তালবসা দুইটা হয়েছে, কারণ শয়ের উচ্চারণ এখানে দুঃসাহস, শয়ের মতো, তাহলে তালবসা হবে, তাহলে দুঃসাহস, এখানে হস চিহ্ন দিতে হবে। এরপরে এই যে ক্ষয়ের সাথে খিও আছে জফলা, তাহলে লয়ের সাথে যে অ আছে, এই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। কেন হবে, কারণ এই যুক্ত বর্ণ থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়, তাহলে লক্ষ্য এটা ঠিক আছে। তাহলে এই সবগুলো ঠিক আছে, এইটা ভুল আছে শূন্য, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা কি হবে, এখানে খিও আছে, খিওর আগে যে অ আছে, অ এর উচ্চারণটা ও এর মতো হবে, তাহলে এটা কেমনে হবে, এই যে এখানে অ আছে বাদ, এখানে অ আছে বাদ, অক্ষর, আমরা কি অক্ষর বলি নাকি অক্ষর বলি, আমরা অক্ষর বলি না, তাহলে এটা বাদ হবে কি অক্ষর, এইটা উচ্চারণ। এটাও খুবই সহজ, যেহেতু নয়ের সাথে উ আছে, তাহলে অ এর উচ্চারণটা কিসের মতো হবে, ও এর মতো, তাহলে এখানে অ আছে বাদ, এখানে অ আছে, এটাও বাদ। অনুশাসন, অনুশাসন, অনুশাসন তো আমরা বলি না, আমরা বলি অনুশাসন, তাহলে এটা উত্তর হইতেছে না। এই ছিল আমরা উচ্চারণের ক্লাস। একাডেমিক প্রস্তুতি ভালো নিলে অ্যাডমিশন পর্যন্ত, ফিউচার পর্যন্ত আমার ভালো প্রস্তুতি সম্ভব। কিভাবে সম্ভব সেটা দেখানোর চেষ্টা করলাম। আমরা আমাদের কোর্সগুলোতে, একাডেমিক কোর্সগুলোতে অ্যাডমিশনের প্রস্তুতি যেন ভালো হয়, সেটাকে আগে থেকে যেন তার গাঁথনিটা সুন্দর হয়, সেটা করানোর চেষ্টা করি। স্কুল অফ এক্সিলেন্সের সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ বিজ্ঞাপন, আমাদের এখন এই 3টা কোর্স চলতেছে। এই যে রিভিশন কোর্স নিয়ে কথা বললাম, আমরা সি ইউনিটের কোর্স লঞ্চ করেছি এবছর প্রথমে অ্যাডমিশনের, সেটা এখনো চলমান, সেটাও বললাম। আর বি বা ডি ইউনিটের আমাদের যে এক্সেলেন্ট অনলাইন কোর্স, যেটা আমাদের আসলে মূল কোর্স হিসেবে আমরা রান করি, সেটাও চলতেছে। সেখানে 2টা ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ আছে, ফার্স্ট টাইমের আবার 2টা ব্যাচ আছে, রেজাল্ট পরবর্তী ব্যাচ, সেটা বলেছি। লাইভে যারা যুক্ত ছিলে অনেকক্ষণ ধরে, যারা স্কুল অফ এক্সেলেন্সের ক্লাস করলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভনাদ্দি হয়ে এভাবে আমাদেরকে সহযোগিতা করা, আমাদেরকে উৎসাহ দেওয়ার কাজ নিশ্চয়ই তোমরা ভবিষ্যতেও করবে। প্রত্যেক দিন এরকম ফ্রি ক্লাসে দেখা হইতেছে, আজকে বাংলা হইলো, কালকে হয়তো ইংরেজি, সাধারণ জ্ঞান বা অন্য ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।